আটক করার অধিকার লাভ করে। এই আইন অনুযায়ী অবৈধ অস্ত্র দখলে রাখা স্পেশাল ট্রাইব্যুনাল কর্তৃক বিচার্য। অবৈধ অস্ত্র দখলে রাখা সংক্রান্ত অপরাধের বিচার সাধারণত দায়রা আদালতে অনুষ্ঠিত হয় মর্মে আমরা দেখলেই সেই আদালত স্পেশাল ট্রাইব্যুনাল হিসেবে বিচার করে, দায়রা আদালত হিসেবে নয়। বাংলাদেশের অর্থনীতি। ইকোনমি অফ বাংলাদেশ। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা। বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থার ধরন মিশ্র। এই অর্থ ব্যবস্থায় সম্পদের রাষ্ট্রীয় ও ব্যক্তি মালিকানা উদ্যোগ পাশাপাশি বিরাজ করে। 1991 সালে বাংলাদেশে মুক্ত বাজার অর্থনীতি চালু হয়। জাতীয় আয়। মোট দেশজ উৎপাদন। গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট সংক্ষেপে জিডিপি হলো প্রতি আর্থিক বছরে কোনো দেশের অভ্যন্তরে উৎপাদিত মোট চূড়ান্ত দ্রব্য ও সেবার বাজার মূল্য। মোট দেশজ উৎপাদন হিসাব করার সময় বিদেশে অবস্থানরত দেশীয় নাগরিকদের দ্বারা সৃষ্ট উৎপাদন ধরা হয় না। মোট জাতীয় উৎপাদন। গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট জিএনপি হলো কোনো দেশে এক বছরে এক পরিমাণ পণ্য দ্রব্য ও সেবাকর্ম উৎপাদিত হয় তার আর্থিক মূল্যের পরিমাণ। মোট জাতীয় উৎপাদন হিসাব করার সময় দেশজ ও প্রবাসীদের আয় উভয়টি বিবেচনা করা হয়। নিট জাতীয় উৎপাদন। নেট ন্যাশনাল প্রোডাক্ট সংক্ষেপে এনএনপি একটি দেশে কোনো নির্দিষ্ট সময় বা এক বছরে উৎপাদিত ভোগ উপযোগী পণ্য ও সেবার আর্থিক মূল্য থেকে যন্ত্রপাতির ব্যবহারজনিত ক্ষয়ক্ষতি বা অপচয়জনিত ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে নিট জাতীয় উৎপাদন, অতএব এনএনপি বলে। নিট জাতীয় উৎপাদন সমান মোট জাতীয় উৎপাদন বিয়োগ ক্ষয়ক্ষতিজনিত খরচ। মাথাপিছু আয়। পার ক্যাপিটা ইনকাম। মাথাপিছু আয় থেকে দেশের অর্থনৈতিক অবস্থা এবং জনগণের জীবনযাত্রার মান সম্পর্কে ধারণা পাওয়া যায়। দেশের মোট জাতীয় আয়কে ওই দেশের জনসংখ্যা দিয়ে ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তাই মাথাপিছু আয়। মাথাপিছু আয়ের ভিত্তিতে বিশ্বব্যাংকের বিবেচনায় বিশ্বের দেশসমূহ 3 ভাগে বিভক্ত। নিম্ন আয়ের দেশ 1045 মার্কিন ডলার বা তার নিচে। মধ্য আয়ের দেশ 1046 থেকে 12,736 মার্কিন ডলার এবং উচ্চ আয়ের দেশ 12,776 মার্কিন ডলারের বেশি। 2012-13 অর্থবছরে বাংলাদেশের মাথাপিছু আয় 1045 মার্কিন ডলার অতিক্রম করলেও বিশ্বব্যাংক বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশের তালিকায় অন্তর্ভুক্ত করে 1 জুলাই 2015 সালে। জাতীয় আয় পরিমাপ পদ্ধতি। বাংলাদেশে জাতীয় আয় গণনার দায়িত্বে নিয়োজিত সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রতি বছর চলতি বাজার মূল্য ও স্থির মূল্যে দ্রব্য ও সেবার মূল্য পরিমাপ করে জিডিপি ও জিএনআই গণনা করে থাকে। বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো উৎপাদন পদ্ধতি ও ব্যয় পদ্ধতি ব্যবহার করে জিডিপি ও জিএনআই গণনা করে। উৎপাদন পদ্ধতিতে মোট দেশজ উৎপাদন পরিমাপের জন্য অর্থনীতিকে 15টি খাতে বিভক্ত করা হয়, যথা কৃষি ও বনজ, মৎস্য সম্পদ, খনিজ ও খনন, শিল্প, বিদ্যুৎ, গ্যাস ও পানি সম্পদ, নির্মাণ, পাইকারি ও খুচরা বাণিজ্য, হোটেল ও রেস্তোরাঁ, পরিবহন, সংরক্ষণ ও যোগাযোগ, আর্থিক প্রতিষ্ঠানিক সেবা, রিয়েল এস্টেট, ভাড়া ও অন্যান্য ব্যবসা, লোক প্রশাসন ও প্রতিরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সেবা এবং কমিউনিটি সামাজিক ও ব্যক্তিগত সেবা। সামাজিক নিরাপত্তা। বাংলাদেশে দারিদ্র্য পরিমাপে ব্যবহৃত হয় খাদ্যশক্তি গ্রহণ পদ্ধতি, প্রত্যক্ষ ক্যালোরি গ্রহণ পদ্ধতি। দারিদ্র্য পরিমাপে জনপ্রতি প্রতিদিন 1805 কিলো ক্যালোরির নিচে খাদ্য গ্রহণকে হার্ডকোর পভার্টি অর্থাৎ চরম দারিদ্র্য হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বব্যাংকের তথ্য মোতাবেক যাদের দৈনিক আয় $1.90 বা 148 টাকার কম তারা হতদরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন তথা দারিদ্র্য বিমোচনে সরকার সামাজিক নিরাপত্তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ
2013 সালে সিরডাপ পুরস্কার লাভ করে। সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় নগদ অর্থ সহায়তায় প্রদান কার্যক্রম। বয়স্ক ভাতা কর্মসূচি বাংলাদেশে প্রথম চালু হয় 1997 থেকে 98 অর্থবছরে 31 মে 1998। বিধবা ও স্বামী পরিত্যক্তা দুস্থ মহিলা ভাতা কার্যক্রম। দরিদ্র মায়েদের জন্য মাতৃত্বকালীন ভাতা। কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তায় তহবিল। শহীদ পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ও সম্মানী ভাতা। প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র অর্থাৎ ওয়ান স্টপ সার্ভিস। মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা। মুক্তিযোদ্ধা ও তাদের পোষ্যদের জন্য প্রশিক্ষণ এবং আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ কর্মসূচি। অসচ্ছল প্রতিবন্ধীদের জন্য ভাতা ও শিক্ষা। এতিম শিশুদের খোরাকি ভাতা। বেসরকারি এতিমখানার ক্যাপিটেশন গ্র্যান্ট। বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কার্যক্রম। হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কার্যক্রম। খাদ্য সাহায্য কর্মসূচির আওতায় চলমান কর্মসূচি। OMS ওপেন মার্কেট সেল কর্মসূচি। কাজের বিনিময়ে খাদ্য অর্থাৎ কাবিখা। 1974 সালে দেশব্যাপী চরম খাদ্যাভাব দেখা দিলে বিশেষ করে খাদ্যশস্যের উচ্চমূল্য এবং গ্রামীণ এলাকায় বেকারত্বের কারণে বৃহত্তর রংপুর জেলার মানুষ অনাহারের সম্মুখীন হলে সরকার কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করে। কাজের বিনিময়ে টাকা অর্থাৎ কাবিটা। VGD অর্থাৎ ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট। VGF অর্থাৎ ভালনারেবল গ্রুপ ফিডিং। GR গ্র্যাটিটিউডাস রিলিফ। গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ অর্থাৎ টেস্ট রিলিফ। TR অতি দারিদ্র্যের জন্য কর্মসংস্থান কর্মসূচি। সামাজিক নিরাপত্তা বেষ্টনী আওতায় প্রকল্প। আশ্রয়ণ 2 দারিদ্র্য বিমোচন ও পুনর্বাসন প্রকল্প। গৃহায়ন তহবিল। একটি বাড়ি একটি খামার প্রকল্পটি প্রথম চালু হয় 1998 সালে। চর জীবিকায়ন কর্মসূচি দ্বিতীয় পর্যায়। পরিকল্পনা মন্ত্রণালয়। পরিকল্পনা কমিশন। জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের নির্বাহী কমিটি অর্থাৎ এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল সংক্ষেপে একনেক ACNEC হল প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে বাংলাদেশের সর্বোচ্চ সিদ্ধান্ত প্রণয়নকারী পরিষদ। প্রধানমন্ত্রী একনেকের সভাপতি এবং অর্থমন্ত্রীর বিকল্প সভাপতি। জাতীয় অর্থনৈতিক পরিষদ অর্থাৎ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল NEC পাঠশালা পরিকল্পনা, বার্ষিক উন্নয়ন কর্মসূচি ও অন্যান্য সমষ্টিগত অর্থনৈতিক নীতি প্রণয়নে দিক নির্দেশনা প্রদান করে। উন্নয়নের পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রবর্তক রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট স্ট্যালিন। বাংলাদেশের পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে পরিকল্পনা কমিশন। পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান প্রধানমন্ত্রী এবং সহসভাপতি পরিকল্পনা মন্ত্রী। উন্নয়ন পরিকল্পনার নাম ও সময়কাল। নাম প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। সময়কাল 1973 থেকে 1978 সাল। দ্বিবার্ষিক পরিকল্পনা। সময়কাল 1978 থেকে 1980। উন্নয়ন পরিকল্পনার নাম দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। সময়কাল 1980 থেকে 1985। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1985 থেকে 1990। চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। সময়কাল 1990 থেকে 1995। পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। সময়কাল জুলাই 1997 থেকে জুন 2002। পঞ্চদশ বার্ষিকী পরিকল্পনা। সময়কাল 1995 থেকে 2010। অন্তর্বর্তীকালীন দারিদ্র্য বিমোচন কৌশলপত্র IPRSP ইন্টারিম পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপারস। সময়কাল মার্চ 2003 থেকে অক্টোবর 2005। দারিদ্র্য বিমোচন কৌশলপত্র পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপারস
অর্থাৎ PRSP 1 জুলাই 2005 থেকে জুন 2008, 2 জুলাই 9 থেকে জুন 11। ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময়কাল 2011 থেকে 2015। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময়কাল 2016 থেকে 2020। সপ্তম পরিকল্পনা 2015-16 থেকে 2019-20 মেয়াদে গড় প্রবৃদ্ধির হার 7.4% প্রক্ষেপণ করা হয়েছে। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মর্মবস্তু হল প্রবৃদ্ধি ত্বরান্বিতকরণ, নাগরিকের ক্ষমতায়ন। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান অর্থাৎ বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ BIDS, আগারগাঁও, ঢাকা। জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি ন্যাশনাল একাডেমি ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট অর্থাৎ NAPD, নীলক্ষেত, ঢাকা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো অর্থাৎ বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স BBS, সরকারি পরিসংখ্যানের প্রধান উৎস। BBS সকল প্রকার পরিসংখ্যান কর্মসূচি অর্থাৎ আদমশুমারি, কৃষি শুমারি, শিল্প কারখানা স্থাপনা শুমারি পরিচালনা করে। আদমশুমারি অর্থাৎ সেন্সাস। বাংলাদেশে এ পর্যন্ত 5টি আদমশুমারি হয়, যথা 1994 সাল, 1981 সাল, 1991 সাল, 2001 সাল এবং সর্বশেষ 15-19 মার্চ 2011 সাল। আগামী আদমশুমারি হবে 2021 সালে। পঞ্চম আদমশুমারি 2011। মোট জনসংখ্যা 14,97,72,364 জন। পুরুষ 7,49,80,386 জন অর্থাৎ 50.6%। মহিলা 7,47,91,978 জন অর্থাৎ 49.94%। বিভাগ ওয়ারি জনসংখ্যা ঢাকা 4,93,61,688 জন। চট্টগ্রাম 2,95,53,857 জন। রাজশাহী 1,92,25,909 জন। রংপুর 1,64,12,287 জন। খুলনা 1,63,09,304 জন। সিলেট 1,02,96,995 জন। বরিশাল 86,52,324 জন। জনসংখ্যা বৃদ্ধির হার সর্বোচ্চ। সিলেট বিভাগে 2.21%, গাজীপুর জেলায় 5.21%। জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন। বরিশাল বিভাগে 0.18%, বাগেরহাট জেলায় -0.47%। জনসংখ্যা বৃদ্ধির হার ঋণাত্মক 4টি জেলায়, যথা খুলনা, বাগেরহাট, বরিশাল, ঝালকাঠি। সর্বাধিক জনবসতিপূর্ণ জেলা ঢাকা, যেখানে 8,229 জন পার বর্গ কিলোমিটারে বা 21,313 জন পার বর্গমাইল। সবচেয়ে কম লোক বাস করে বান্দরবানে, যেখানে 87 জন পার বর্গ কিলোমিটার বা 225 জন পার বর্গমাইল। পরিবারের গড় সদস্য সংখ্যা 4.4 জন। কৃষি শুমারি বাংলাদেশের সর্বশেষ কৃষি শুমারি অনুষ্ঠিত হয় 9 থেকে 20 জুন 2019। অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ কোনো নির্দিষ্ট আর্থিক বছরের সম্ভাব্য সরকারি আয় ব্যয়ের হিসাব নিকাশকে বাজেট বলে। বাংলাদেশে অর্থবছর অর্থাৎ ফিসক্যাল ইয়ার 1 জুলাই থেকে শুরু হয়, পরবর্তী 30 জুন শেষ হয়। বাংলাদেশের বাজেট ঘটিত ঘাটতি বাজেট। সম্ভাব্য আয় অপেক্ষা সম্ভাব্য ব্যয় বেশি হলে তাকে ঘাটতি বাজেট বলে। 1972 সালে বাংলাদেশের প্রথম বাজেট ঘোষণা করেন তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমেদ। অর্থ বিভাগের অধীনস্থ দপ্তর বা সংস্থা ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ অর্থাৎ ICB, বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ ব্যাংক। ICB গ্রাহকদের নিকট হতে আমানত সংগ্রহ করে না।
আমানত সংগ্রহ করে না। 1976 সালের 1 অক্টোবর এটি প্রতিষ্ঠিত হয়। দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেড, সংক্ষেপে SPCBL, 1988 সালে গাজীপুরে প্রতিষ্ঠিত হয়। এটি বাংলাদেশে চালু সব ধরনের মুদ্রা ও টাকার নোট ছাপানো ছাড়াও জুডিশিয়াল ও নন জুডিশিয়াল স্ট্যাম্প, প্রাইস বন্ড, রেভিনিউ স্ট্যাম্প, চিঠির খাম, ডাকটিকিট, ব্যাংকের জন্য চেক বই ছাপিয়ে থাকে। বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, অফিস অব দি কন্ট্রোলার জেনারেল অব অ্যাকাউন্টস, বাংলাদেশ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, NBR, 1972 সালে প্রতিষ্ঠিত হয়। এটি বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস কর রাজস্ব। সরকারের সামগ্রিক রাজস্ব ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে জাতীয় রাজস্ব বোর্ড। বোর্ডের প্রথম নির্বাহীর পদবি চেয়ারম্যান। বোর্ডের প্রধান কাজ হল কাস্টমস, আয়কর ও মূল্য সংযোজন কর সংক্রান্ত বিধিবিধান তৈরি এবং তার আলোকে যথাযথ কর রাজস্ব আদায় করা। বাংলাদেশের কর কাঠামো প্রত্যক্ষ কর অর্থাৎ আয়কর, ভূমি উন্নয়ন কর, কর্পোরেট কর, অস্থাবর সম্পত্তি কর, নন জুডিশিয়াল স্ট্যাম্প, নিবন্ধন ইত্যাদি, এবং পরোক্ষ কর, মূসক, আমদানি শুল্ক অর্থাৎ কাস্টম ডিউটিস, সম্পূরক শুল্ক, সাপ্লিমেন্টারি ডিউটিস, আবগারি শুল্ক অর্থাৎ এক্সাইজ ডিউটিস, বিদ্যুৎ শুল্ক, টার্নওভার কর, বিমান টিকিট কর, বিজ্ঞাপন কর, মাদক শুল্ক, যানবাহন কর ইত্যাদি নিয়ে গঠিত। আয়কর অনুবিভাগ, ব্যক্তি শ্রেণীর করদাতাদের প্রত্যেক বছর তার যাবতীয় উৎস থেকে অর্জিত আয় এবং উক্ত আয়ের ওপর তার করের পরিমাণ উল্লেখ করে আয়কর বিভাগে নির্দিষ্ট ছকে আয়কর রিটার্ন অর্থাৎ ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল করতে হয়। আয়কর রিটার্ন দাখিলের জন্য একজন করদাতাকে জাতীয় রাজস্ব বোর্ডের অন্তর্গত কোনো আয়কর কমিশনারেটের অধীনে TIN গ্রহণ করে নিবন্ধিত হতে হয়। TIN হলো করদাতার শনাক্তকরণ নম্বর অর্থাৎ ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার। জাতীয় রাজস্ব বোর্ড 10 ডিজিটের TIN-কে হালনাগাদ করে 12 ডিজিটের ইলেকট্রনিক TIN রেজিস্ট্রেশন পদ্ধতি চালু করেছে। অনলাইনে কর পরিশোধে জাতীয় রাজস্ব বোর্ড পেমেন্ট পদ্ধতি চালু করে 2012 সালের 26 মে। এর মাধ্যমে করদাতা ঘরে বসে ঝামেলামুক্তভাবে কর পরিশোধ করতে পারেন। নিয়মিত আয়কর পরিশোধে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে NBR-এর উদ্যোগে প্রতিবছর 30 নভেম্বর জাতীয় আয়কর দিবস পালিত হয়। কাস্টমস ও মূসক অনুবিভাগ, বাংলাদেশ সরকার মূসক হতে সবচেয়ে বেশি রাজস্ব আয় করে। 1 জুলাই 1991 বাংলাদেশে প্রথম মূল্য সংযোজন কর অর্থাৎ ভ্যালু এডেড ট্যাক্স, সংক্ষেপে মূসক, প্রবর্তিত হয়। বাংলাদেশে ভ্যাটের হার 15%। জাতীয় সঞ্চয় অধিদপ্তর, বিদ্যমান সঞ্চয় স্কিমসমূহ হল সঞ্চয়পত্র সমূহ, 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র। সঞ্চয় বন্ড সমূহ, বাংলাদেশ প্রাইস বন্ড, ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, US ডলার প্রিমিয়াম বন্ড, US ডলার ইনভেস্টমেন্ট বন্ড। ডাকঘর সঞ্চয় ব্যাংক, সাধারণ হিসাব, মেয়াদি হিসাব, ডাক জীবন বীমা, এনুইটি। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, পুঁজিবাজার, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। ব্যাংক ও অব্যাংক আর্থিক প্রতিষ্ঠান অর্থাৎ নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, সংক্ষেপে NBFI, বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক লিমিটেড, অগ্রণী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট। বীমা, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বাংলাদেশ অর্থাৎ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড
রেগুলেটরি অথরিটি, সংক্ষেপে IDRA। বাংলাদেশে বীমা কোম্পানিসমূহ নিয়ন্ত্রিত হয় বীমা আইন 2010 দ্বারা। বাংলাদেশ বীমা একাডেমি অর্থাৎ বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি, সংক্ষেপে BIA, মহাখালী, ঢাকা, বাংলাদেশের একমাত্র জাতীয় বীমা শিক্ষা প্রতিষ্ঠান, 1973 সালে প্রতিষ্ঠিত হয়। সাধারণ বীমা কর্পোরেশন, জীবন বীমা কর্পোরেশন, ক্ষুদ্র ঋণ ও অন্যান্য। ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি, সংক্ষেপে MRA। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন অর্থাৎ পল্লী কর্মা সহায়ক ফাউন্ডেশন, PKSF, দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনায় নিয়োজিত সম্ভাবনাময় NGO সমূহের অর্থ সংস্থানে সাহায্য প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়। মংগা উত্তরাঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর বিশেষত আশ্বিন-কার্তিক মাসে কাজহীন একটা ব্যবস্থা। PKSF মংগা নিরসনে 2006 সাল থেকে প্রাইম নামে একটি দীর্ঘমেয়াদী কর্মসূচি চালু করেছিল। SDF, সোশিয়াল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, টেকসই উন্নয়নের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করছে। 2000 সালে এটি প্রতিষ্ঠিত হয়। এর প্রধান অফিস ঢাকায় অর্থাৎ লালমাটিয়া মোহাম্মদপুরে অবস্থিত। বিশ্ব ব্যাংকের সাহায্যপুষ্ট SDF এর দুটি উল্লেখযোগ্য প্রকল্প হল সোশিয়াল ইনভেস্টমেন্ট প্রোগ্রাম প্রজেক্ট, সংক্ষেপে SIPP, ও নতুন জীবন লাইভহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট, সংক্ষেপে NJLIP। পুঁজি বাজার, ক্যাপিটাল মার্কেট। শেয়ার মার্কেট হলো এমন একটি বাজার যেখানে সিকিউরিটিজ অর্থাৎ শেয়ার, ডিবেঞ্চার, মিউচুয়াল ফান্ড, বন্ড প্রভৃতি কেনাবেচা হয়। শেয়ার ক্রয় বিক্রয়ের জন্য স্টক এক্সচেঞ্জ কর্তৃক নিবন্ধিত ব্যক্তিবর্গকে দালাল অর্থাৎ ব্রোকার বা প্রতিষ্ঠানকে দালাল হাউস অর্থাৎ ব্রোকার হাউস বলে। শেয়ার বাজারে কেনাবেচা করার জন্য বিনিয়োগকারীদের ব্রোকার হাউসে একটি BO অর্থাৎ বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট খুলতে হয়। সিকিউরিটিজ সমূহ স্টক এক্সচেঞ্জে নিবন্ধিত থাকে। সিকিউরিটিজ স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্তির একটি উপায় হল IPO, ইনিশিয়াল পাবলিক অফারিংস। শেয়ার বাজারে জনসাধারণের জন্য কোম্পানির প্রাথমিক শেয়ার বা ডিবেঞ্চার বিক্রির নাম IPO বা গণবিক্রয়। IPO-তে সিকিউরিটিজের মূল্য নির্ধারণের একটি পদ্ধতি হল বুক বিল্ডিং পদ্ধতি। অবলেখক প্রাথমিক বাজারে কোম্পানির শেয়ার ও ঋণপত্র বিক্রির দায়িত্ব পালন করে। তালিকাভুক্তির পর সিকিউরিটিজগুলো স্টক এক্সচেঞ্জ কেনাবেচা করা যায়। এ সময় শেয়ারের দাম তার চাহিদা ও যোগদানের ভিত্তিতে নির্ধারিত হয়। একে সেকেন্ডারি মার্কেট বলে। স্টক এক্সচেঞ্জ। বাংলাদেশে স্টক এক্সচেঞ্জ দুইটি, যথা ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড অর্থাৎ DSE, 1954 সালে পূর্ব পাকিস্তান স্টক এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশন লিমিটেড নামে কোম্পানিজ অ্যাক্ট 1913 এর অধীনে নিবন্ধিত হয়। 1956 সালের 1 সেপ্টেম্বর স্টক এক্সচেঞ্জের আনুষ্ঠানিকভাবে লেনদেন শুরু হয় নারায়ণগঞ্জ কোঅপারেটিভ ভবনে। 1966 সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 5 বছর স্টক এক্সচেঞ্জ এর কার্যক্রম বন্ধ থাকে। 1976 সালে DSI-তে পুনরায় লেনদেন শুরু হয়। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ অর্থাৎ চিটাগং স্টক এক্সচেঞ্জ CSE, 1995 সালের 12 ফেব্রুয়ারি দেশের দ্বিতীয় স্টক এক্সচেঞ্জ হিসেবে অনুমোদন পায় এবং ওই বছর 10 অক্টোবর লেনদেন শুরু হয়। নিয়ন্ত্রণ। দুই স্টক এক্সচেঞ্জই পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে নিবন্ধিত। উভয় এক্সচেঞ্জ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ 1969 সাল, কোম্পানি আইন 1994 এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন 1993 দ্বারা শাসিত হয়ে থাকে। মূলধন বাজারের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অর্থাৎ CEC
প্রতিষ্ঠিত হয় 1993 সালের 8 জুন। 2012 সালে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নাম পরিবর্তন করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অর্থাৎ BSEC করা হয়। BSEC সিকিউরিটিজ কমিশনের আন্তর্জাতিক সংস্থা। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ সিকিউরিটিজ কমিশনস সংক্ষেপে আইসকো এর এ ক্যাটাগরির সদস্য। 1996 সালে এবং 2010 সালের পুঁজিবাজার ধসের কারণে BSEC বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করে। এর মধ্যে উল্লেখযোগ্য হল তালিকাভুক্ত কোম্পানিগুলোর ক্রেডিট রেটিং। পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর আর্থিক ভিত্তি কতটুকু মজবুত বা দুর্বল এ সংক্রান্ত বিষয়ে প্রতিবেদন দাখিল করে ক্রেডিট রেটিং কোম্পানিগুলো। বাংলাদেশে ক্রেডিট রেটিং এজেন্সিগুলোর লাইসেন্স ইস্যু করে BSEC। লেনদেন পদ্ধতি। বাংলাদেশে একসময় প্রত্যক্ষ নিলামের অর্থাৎ ওপেন ক্রাই আউট মাধ্যমে কাগজে শেয়ার লেনদেন হতো। তালিকাভুক্ত কোম্পানিসমূহের ইস্যুকৃত শেয়ার এখন আর কাগজে স্টক নয়। বর্তমানে সেগুলি সংশ্লিষ্ট তহবিলের ইউনিট হিসেবে কেন্দ্রীয় ডিপোজিটরি তহবিলের অর্থাৎ সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড CDBL হিসাবে জমা থাকে। অর্থাৎ স্টকস বা শেয়ারগুলো এখন কাগজে নয়, বরং এগুলি ইলেকট্রনিক স্টকস এবং এর প্রতিটির হিসাব CDBL কর্তৃক রক্ষিত হয়। 2004 সালের 24 জানুয়ারি কেন্দ্রীয় ডিপোজিটরি সিস্টেম চালু করা হয়। BSEC পুঁজিবাজারে তালিকাভুক্ত সকল কোম্পানির কাগজের শেয়ারকে ডিম্যাট ইলেকট্রনিক শেয়ারে রূপান্তরের জন্য সময়সীমা বেঁধে দিয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে কিছু কোম্পানি তাদের কাগজের শেয়ারকে ইলেকট্রনিক শেয়ারে রূপান্তরে ব্যর্থ হয়। নিয়ন্ত্রক সংস্থা এসব কোম্পানিগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তাদের তালিকাচ্যুত করে ওভার দ্য কাউন্টার অর্থাৎ OTC বা বিকল্প বাজারে পাঠিয়ে দেয়। 2004 সালে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে এবং 2009 সালে ঢাকা স্টক এক্সচেঞ্জে OTC মার্কেট চালু হয়। তালিকাভুক্ত কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দর বৃদ্ধি বা দর পতন ঠেকাতে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়। সার্কিট ব্রেকারের মাধ্যমে একদিনে শেয়ার দর সর্বোচ্চ কী পরিমাণ বাড়তে বা কমতে পারে তা নির্ধারণ করা থাকে। বাংলাদেশ ব্যাংক BB বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক, পূর্ব নাম স্টেট ব্যাংক অব পাকিস্তান। এটি বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ 1972 মাধ্যমে 16 ডিসেম্বর 1971 প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের প্রধান কর্মকর্তার পদবি গভর্নর। গভর্নরের মেয়াদকাল 4 বছর। বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর ছিলেন AN হামিদুল্লাহ। বাংলাদেশ ব্যাংক পরিচালনার জন্য 9 সদস্য বিশিষ্ট পরিচালনা পর্ষদ রয়েছে। বাংলাদেশ ব্যাংকে গভর্নর এ পর্ষদের সভাপতি। ব্যাংকের সদর দপ্তর ঢাকার মতিঝিলে অবস্থিত। প্রধান কার্যালয় সহ বাংলাদেশ ব্যাংকের মোট 10টি শাখা রয়েছে, যথা ঢাকার মতিঝিল ও সদরঘাট, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, বগুড়া, রংপুর এবং ময়মনসিংহ। কেন্দ্রীয় ব্যাংক হিসেবে দেশের অন্যান্য ব্যাংক ও ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানসমূহের নিয়ন্ত্রক হিসেবে কাজ করে বাংলাদেশে ব্যাংক। বিশ্ব ব্যাংক, IMF, এশীয় ক্লিয়ারিং ইউনিয়ন, এশীয় উন্নয়ন ব্যাংক এবং অন্যান্য আন্তর্জাতিক অর্থ ও মুদ্রা সংস্থায় বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যাবলী: মুদ্রা ও নোট প্রচলন। মুদ্রা হল বিনিময়ের মাধ্যম। 1972 সালের সদ্য স্বাধীন রাষ্ট্রের মুদ্রার নাম টাকা এবং সংকেত নির্ধারণ করা হয়। আন্তর্জাতিক লেনদেনে বাংলাদেশি মুদ্রার কোড BDT। 1 টাকার শতাংশকে পয়সা নামে অভিহিত করা হয়, অর্থাৎ 1 টাকা সমান 100 পয়সা। 1972 সালের 4 মার্চ প্রথম কোষাগার মুদ্রা বের হয় 1 টাকার নোট। নকশাকার ছিলেন KG অর্থাৎ কাজী গোলাম মোস্তফা। 1973 সালে বাংলাদেশ সর্বপ্রথম 5, 10, 25 এবং 50 পয়সা মূল্যমানের ধাতব মুদ্রা প্রবর্তিত হয়। বাংলাদেশি মুদ্রা দুই ভাগে বিভক্ত: 1
সরকারি মুদ্রা, 2 ব্যাংক নোট। সরকারি মুদ্রা 1, 2, 5 টাকার কাগজে ও ধাতব মুদ্রা এবং 1, 5, 10, 25, 50 পয়সার ধাতব মুদ্রা বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে প্রবর্তিত হয়। সরকারি নোটে অর্থ সচিবের স্বাক্ষর থাকে। ব্যাংক নোট 10, 20, 50, 100, 500 এবং 1000 টাকা মূল্যমানের 6টি নোট বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রবর্তিত হয়। ব্যাংক নোটে গভর্নরের স্বাক্ষর থাকে। বাংলাদেশ ব্যাংকে নোটের মূল্যের শতকরা 30% স্বর্ণ বা রৌপ্য বা বৈদেশিক মুদ্রা রিজার্ভ রাখতে হয়। বাংলাদেশের বিভিন্ন মুদ্রার সংক্ষিপ্ত পরিচয়। মুদ্রামান 1 টাকা, ধরন কাগুজে, প্রবর্তনকাল 4 মার্চ 1972। মন্তব্য: বাংলাদেশের প্রথম কাগজে মুদ্রা। মুদ্রামান 1 টাকা, ধরন ধাতব, প্রবর্তনকাল 1975 সাল। মন্তব্য: স্লোগান পরিকল্পিত পরিবার, সবার জন্য খাদ্য। মুদ্রামান 2 টাকা, ধরন কাগুজে, প্রবর্তনকাল 1988 সাল। মুদ্রামান 2 টাকা, ধরন ধাতব, প্রবর্তনকাল 2004 সাল। মন্তব্য: স্লোগান সবার জন্য শিক্ষা। মুদ্রামান 5 টাকা, ধরন কাগুজে, প্রবর্তনকাল 1972 সাল। মন্তব্য: ছবি নওগাঁর কুসুম্বা মসজিদ। মুদ্রামান 5 টাকা, ধরন ধাতব, সময় প্রবর্তনকাল 1994। মন্তব্য: প্রতিকৃতি বঙ্গবন্ধু সেতু। মুদ্রামান 10 টাকা, ধরন কাগুজে, প্রবর্তনকাল 1972 সাল। মন্তব্য: ছবি বাইতুল মোকাররম মসজিদ। মুদ্রামান 10 টাকা, ধরন পলিমার, প্রবর্তনকাল 2000 সাল। মন্তব্য: অস্ট্রেলিয়া থেকে মুদ্রিত হতো। মুদ্রামান 20 টাকা, ধরন কাগুজে, প্রবর্তনকাল 1979 সাল। মন্তব্য: ছবি 60 গম্বুজ মসজিদ। মুদ্রামান 50 টাকা, ধরন কাগুজে, প্রবর্তনকাল 1972 সাল। মন্তব্য: ছবি জয়নুল আবেদিনের চিত্রকর্ম মই দেয়া। মুদ্রামান 100 টাকা, ধরন কাগুজে, প্রবর্তনকাল 4 মার্চ 1972। মন্তব্য: ছবি তারা মসজিদ। মুদ্রামান 500 টাকা, ধরন কাগুজে, প্রবর্তনকাল 1976। মন্তব্য: জার্মানি থেকে মুদ্রিত হতো। মুদ্রামান 1000 টাকা, ধরন কাগুজে, প্রবর্তনকাল 27 অক্টোবর 2008 সাল। মন্তব্য: ছবি কার্জন হল। 2013 সালে রাজধানী ঢাকার মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে স্থাপন করা হয় টাকা জাদুঘর। এটি বাংলাদেশ ব্যাংকের মতিঝিলস্থ প্রধান কার্যালয়। 2009 সালে স্থাপিত হওয়া কারেন্সি মিউজিয়ামের আধুনিক রূপ। মুদ্রাবাজার মানি মার্কেট নিয়ন্ত্রণ। মানি মার্কেট একটি স্বল্পমেয়াদী তহবিলের বাজার। যে সমস্ত আর্থিক প্রতিষ্ঠান সুদের বিনিময়ে স্বল্প মেয়াদী তহবিল গ্রহণ এবং প্রদান করে, ওই সমস্ত কার্যক্রম দ্বারা মুদ্রা বাজার পরিবেষ্টিত। বাজার কার্যক্রম পরিচালনার জন্য নির্দিষ্ট কোনো স্থান নেই। কেন্দ্রীয় ব্যাংক, তফসিলি ব্যাংক, সরকার, আর্থিক কোম্পানি, চুক্তিভিত্তিক সঞ্চয় প্রতিষ্ঠান যেমন পেনশন তহবিল, বীমা কোম্পানি, সঞ্চয় ও ঋণদান সমিতি ইত্যাদি মুদ্রাবাজারের অংশ। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাবাজারের অভিভাবক। দেশের মুদ্রাবাজারের প্রধান অংশ হল আন্তঃব্যাংক বাজার, কলমানি বাজার, রিপো ও রিভার্স রিপো বাজার এবং বন্ড মার্কেট। মুদ্রাবাজারের আর্থিক দলিল হিসেবে ট্রেজারি বিল, কেন্দ্রীয় ব্যাংক ও সরকারের স্বল্পমেয়াদী বন্ড, স্থানান্তরযোগ্য আমানত সার্টিফিকেট, ব্যাংকের স্বীকৃতিপত্র ইত্যাদি কাজ করে থাকে। কোনো তফসিলি ব্যাংকে নগদ অর্থ সংকট দেখা দিলে ব্যাংকটি অন্য তফসিলি ব্যাংক থেকে স্বল্প মেয়াদের জন্য নগদ অর্থ ঋণ নিতে পারে। কল বা তলব করা মাত্র এ অর্থ আবার পরিশোধ করে দিতে হয় বলে একে তলবি অর্থ কল মানি বলে। তলবি অর্থের সুদের হারকে কল মানি রেট বলে।
কেন্দ্রীয় ব্যাংককে মুদ্রাবাজারের সর্বশেষ আশ্রয়স্থল বলা হয়। কেন্দ্রীয় ব্যাংক যে সুদের হারে তফসিলি ব্যাংকে ঋণ দেয় তাকে ব্যাংক হার অর্থাৎ ব্যাংক রেট বলে। মুদ্রানীতি মনিটারি পলিসি প্রণয়ন করে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেক অর্থবছরে একবার মুদ্রানীতি প্রণীত হবে। বাংলাদেশ ব্যাংক মুদ্রানীতি নিয়ন্ত্রণের হাতিয়ার যেমন খোলাবাজার কার্যক্রম, রিজার্ভ হার পরিবর্তন এবং ব্যাংক হার পরিবর্তনের মাধ্যমে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করে। কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ঋণপত্র অর্থাৎ ট্রেজারি বিল, রিপো, রিভার্স রিপো ক্রয় বিক্রয়কে খোলাবাজার কর্মকাণ্ড বলে। ব্যাংকগুলোর রিজার্ভ সংরক্ষণ। বাণিজ্যিক ব্যাংকে আমানতের একটি অংশ কেন্দ্রীয় ব্যাংকের নিকট রিজার্ভ রাখতে হয়। বাধ্যতামূলক এই জমা সঞ্চিতির অনুপাতে দুইটি ধরন আছে, যথা নগদ জমা সংরক্ষণ অনুপাত অর্থাৎ ক্যাশ রিজার্ভ রেশিও CRR এবং বিধিবদ্ধ জমা অনুপাত অর্থাৎ স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও সংক্ষেপে SLR। সরকারের ব্যাংক গভর্নমেন্ট ব্যাংকার। বাংলাদেশ ব্যাংক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ব্যাংক হিসেবে কাজ করে। সরকার অভ্যন্তরীণ উৎস থেকে দুইভাবে ঋণ গ্রহণ করতে পারে, যথা 1. ব্যাংকিং উৎস থেকে ট্রেজারি বিল এবং বাংলাদেশ সরকার ট্রেজারি বন্ড অর্থাৎ বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ড BGTB। 2. ব্যাংক বহির্ভূত উৎস থেকে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সঞ্চয় স্কিম ট্রেজারি বিল, এক ধরনের স্বল্পমেয়াদী অর্থাৎ 7 থেকে 364 দিন মেয়াদী সরকার ঋণপত্র। পক্ষান্তরে ট্রেজারি বন্ড অর্থাৎ BGTB এক ধরনের দীর্ঘমেয়াদী অর্থাৎ 2 থেকে 20 বছর মেয়াদী সরকারি ঋণপত্র। ট্রেজারি বিল ও বন্ড ইস্যু করে বাংলাদেশ সরকার এবং কেনাবেচা হয় বাংলাদেশ ব্যাংকের নিলামের মাধ্যমে। ট্রেজারি বিল ও বন্ড ক্রয় করতে পারে বাংলাদেশে নিবাসী ব্যক্তি এবং প্রতিষ্ঠান যেমন ব্যাংক ও ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, কর্পোরেট বডি, প্রভিডেন্ট ফান্ড, পেনশন ফান্ড ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তি এবং অনাবাসী বাংলাদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠান যাদের বাংলাদেশের কোনো ব্যাংক অর্থাৎ নন রেসিডেন্ট ফরেন কারেন্সি অ্যাকাউন্ট আছে। নিকাশ ঘর ক্লিয়ারিং হাউস। বাংলাদেশ ব্যাংক তফসিলি ব্যাংকসমূহের পারস্পরিক নিরূপিত চেক, ড্রাফট, বিল ইত্যাদি দ্বারা সৃষ্ট আন্তঃব্যাংক পরিশোধ নিষ্পত্তিতে নিকাশ ঘর হিসেবে দায়িত্ব পালন করে। যেখানে বাংলাদেশ ব্যাংকের কোনো শাখা নেই সেখানে নিকাশ ঘরের দায়িত্ব পালন করে সোনালী ব্যাংক। বৈদেশিক মুদ্রার বিনিময় 1994 সালের 24 মার্চ টাকাকে রূপান্তরযোগ্য অর্থাৎ কনভার্টেবল ঘোষণা করা হয়। সরকার বৈদেশিক মুদ্রা যেমন ডলার, রিয়েল ও টাকার বিনিময় হার নির্ধারণ করে দিত। সরকারকে ঘোষণা দিয়ে টাকার অবমূল্যায়ন বা পূর্ণ মূল্যায়ন করত। সরকার বিদেশি মুদ্রার তুলনায় দেশি মুদ্রার মূল্যমান কমানোর ঘোষণা করলে তাকে মুদ্রার অবমূল্যায়ন বলা হয়। রপ্তানি বৃদ্ধি, আমদানি হ্রাস করার লক্ষ্যে মুদ্রার অবমূল্যায়ন করা হয়। 2003 সালের 31 মে টাকার বিনিময় হারকে করা হয় ভাসমান বা ফ্লোটিং। ফ্লোটিং এক্সচেঞ্জ রেট এর মূল কথা হলো সরকার বা অন্য কোনো কর্তৃপক্ষ স্বাভাবিক অবস্থায় মুদ্রার বিনিময় হারের ওপর কোনো ধরনের প্রভাব বিস্তার করবে না। বাজারের চাহিদা ও যোগানের ভিত্তিতেই মুদ্রার বিনিময় হার নির্ধারিত হবে। এরপর থেকে ঘোষণা দিয়ে টাকার অবমূল্যায়ন বা পুনর্মূল্যায়ন ব্যবস্থা বাতিল হয়ে যায়। বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণ। মানি লন্ডারিং প্রতিরোধ। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে মানি লন্ডারিং প্রতিরোধ করার পেছনে দুটি যুক্তি রয়েছে। 1. দুর্নীতি প্রতিরোধ। 2. সন্ত্রাসী কার্যক্রমে অর্থ যোগান বন্ধ করার অতি প্রয়োজনীয়তা। বাংলাদেশে মানি লন্ডারিং আইন প্রথম জারি করা হয় মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2002 শিরোনামে এবং এই আইন প্রয়োগের দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশ ব্যাংককে। মানি লন্ডারিং প্রতিরোধে সর্বশেষ আইন প্রণীত হয় 2012 সালে। মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 অনুযায়ী মানি লন্ডারিং অর্থ বৈধ বা অবৈধ উপায়ে অর্জিত অর্থ বা সম্পত্তি নিয়ম বহির্ভূতভাবে বিদেশে পাচার, অপরাধের সাথে সম্পৃক্ত অর্থ স্থানান্তর বা রূপান্তর বা হস্তান্তর করা,
সম্পৃক্ত অপরাধ সংগঠনের সহায়তা করার উদ্দেশ্যে কোনো বৈধ বা অবৈধ সম্পত্তির স্থানান্তর বা রূপান্তর বা হস্তান্তর করা। সম্পৃক্ত অপরাধ হইতে অর্জিত জানা সত্ত্বেও এই ধরনের সম্পত্তি গ্রহণ, দখলে নেওয়া বা ভোগ করা। সম্পৃক্তি অপরাধ বলতে দুর্নীতি ও ঘুষ, দেশি ও বিদেশি মুদ্রা পাচার, মুদ্রা জালকরণ, দলিল দস্তাবেজ জালকরণ, চাঁদাবাজি, প্রতারণা, জালিয়াতি, অবৈধ অস্ত্রের ব্যবসা, অবৈধ মাদক ও নেশাজাতীয় দ্রব্যের ব্যবসা, চোরা কারবার, অপহরণ, অবৈধভাবে আটকে রাখা ও পণবন্দী করা, খুন, নারী ও শিশু পাচার, চুরি, ডাকাতি, দস্যুতা, কর সংক্রান্ত অপরাধ, মেধাস্বত্ব লঙ্ঘন, সন্ত্রাস ও সন্ত্রাসী কার্যে অর্থ যোগান প্রভৃতিকে বোঝানো হয়েছে। তফসিলি ব্যাংক, শিডিউলড ব্যাংক, যে সকল ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের শর্তসমূহ মেনে নিয়ে এর তালিকায় অন্তর্ভুক্ত হয় তাকে তফসিলি ব্যাংক বলে। ব্যাংক কোম্পানি আইন 1991 অনুযায়ী বাংলাদেশ ব্যাংক দেশের সকল তফসিলি ব্যাংকসমূহ নিয়ন্ত্রণ করে। সরকারি বা রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক, ন্যাশনাল কমার্শিয়াল ব্যাংকস এনসিবি। ব্যাংকের নাম সোনালী ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠাকাল 1972। তথ্যকণিকা, বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক। বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ 1972 অনুযায়ী ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, প্রিমিয়ার ব্যাংক এবং ব্যাংক অব বাহওয়ালপুরকে অধিগ্রহণ করে সোনালী ব্যাংক প্রতিষ্ঠিত হয়। জনতা ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠাকাল 1972। তথ্যকণিকা, 1972 সালে ইউনাইটেড ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক লিমিটেডের অধিগ্রহণ করে জনতা ব্যাংক প্রতিষ্ঠিত হয়। জনতা ব্যাংক বাংলাদেশে প্রথম রেডি ক্যাশ চালু করে। ব্যাংকের নাম অগ্রণী ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠাকাল 1972 সাল। তথ্যকণিকা, 1972 সালে হাবিব ব্যাংক ও কমার্স ব্যাংকের সমুদয় দায় ও সম্পদ সমন্বয় অগ্রণী ব্যাংক প্রতিষ্ঠিত হয়। ব্যাংকের নাম রূপালী ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠাকাল 1972 সাল। তথ্যকণিকা, 1972 সালে মুসলিম কমার্শিয়াল ব্যাংক, অস্ট্রেলেশিয়া ব্যাংক এবং স্ট্যান্ডার্ড ব্যাংকের সকল সম্পদ ও দায় নিয়ে রূপালী ব্যাংক প্রতিষ্ঠিত হয়। এটি বর্তমানে সরকারি ও বেসরকারি যৌথ মালিকানাভুক্ত ব্যাংক। ব্যাংকের নাম বেসিক ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠাকাল 1988 সাল। তথ্যকণিকা, 1989 সালে কার্যক্রম শুরু হয়। ব্যাংকের নাম বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, বিডিবিএল। প্রতিষ্ঠাকাল 2009। তথ্যকণিকা, বাংলাদেশ শিল্প ব্যাংক, বিএসবি ও বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা, বিএসআরএস-কে একীভূত করে ব্যাংকটি প্রতিষ্ঠা করা হয়। বিশেষায়িত ব্যাংক, স্পেশালাইজড ব্যাংকস। ব্যাংকের নাম বাংলাদেশ কৃষি ব্যাংক। প্রতিষ্ঠাকাল 1973 সাল। ব্যাংকের নাম রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। প্রতিষ্ঠাকাল 1986 সাল। তথ্যকণিকা, 1987 সালে কার্যক্রম শুরু হয়। ব্যাংকের নাম প্রবাসী কল্যাণ ব্যাংক। প্রতিষ্ঠাকাল 2010। স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, লোকাল প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকস। ব্যাংকের নাম এবি, আরব বাংলাদেশ ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠাকাল 1981 সাল। তথ্যকণিকা, বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক। ব্যাংকের নাম পূবালী ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠাকাল 1972। তথ্যকণিকা, 1959 সালে ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক নামে প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতা লাভের পর 1972 সালে এটি পূবালী ব্যাংক নামে সরকারিকরণ করা হয় এবং পুনরায় 1983 সালে এটিকে বেসরকারিকরণ করা হয়। ব্যাংকের নাম উত্তর ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠাকাল 1972 সাল। তথ্যকণিকা, 1972 সালে সরকার ইস্টার্ন ব্যাংকিং কর্পোরেশনকে জাতীয়করণ করে এবং উত্তরা ব্যাংক নাম দিয়ে এর মালিকানা গ্রহণ করে। 1983 সালে বেসরকারি ব্যাংক হিসেবে কার্যক্রম শুরু করে। ব্যাংকের নাম ন্যাশনাল ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠাকাল 1983 সাল। ব্যাংকের নাম দি সিটি ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠাকাল 1983 সাল। তথ্যকণিকা, 2009 সালে বাংলাদেশে প্রথম আমেরিকান এক্সপ্রেস কার্ডস ইস্যু করে। ব্যাংকের নাম ইসলামী ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠাকাল 1983 সাল। তথ্যকণিকা, বাংলাদেশের প্রথম ইসলামী শরিয়াহ ভিত্তিক ব্যাংক। ব্যাংকের নাম আইফিআইসি, ইফিক, দ্য ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড।
প্রতিষ্ঠাকাল 1983 সাল। তথ্যগণিকা ব্যাংকটি মালদ্বীপ সরকারের সাথে যৌথ ব্যবস্থাপনায় ব্যাংক অফ মালদ্বীপস লিমিটেড (বিএমএল) নামে 1982 থেকে 92 মেয়াদে মালদ্বীপে কার্যক্রম পরিচালনা করত। ব্যাংকের নাম ইউসিবি ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠাকাল 1983 সাল। ব্যাংকের নাম আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠাকাল 1987 সাল। তথ্যকণিকা 1987 সালে আল বারাকা ব্যাংক বাংলাদেশ লিমিটেড নামে যাত্রা শুরু করে। 2002 সালে ওরিয়েন্টাল ব্যাংক লিমিটেড এবং 2008 সালে আইসিবি ইসলামিক ব্যাংক নামে রূপান্তরিত হয়। ব্যাংকের নাম ইস্টার্ন ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠাকাল 1999 সাল। ব্যাংকের নাম ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠাকাল 1993 সাল। ব্যাংকের নাম প্রাইম ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠাকাল 1995 সাল। ব্যাংকের নাম সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠাকাল 1995। ব্যাংকের নাম ঢাকা ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠাকাল 1995। ব্যাংকের নাম আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠাকাল 1995 সাল। ব্যাংকের নাম সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (SIBL). প্রতিষ্ঠাকাল 1995। ব্যাংকের নাম ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠাকাল 1996 সাল। তথ্যকণিকা 2011 সালে বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং কার্যক্রম শুরু হয়। ব্যাংকের নাম মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠাকাল 1999। ব্যাংকের নাম স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠাকাল 1999। ব্যাংকের নাম ওয়ান ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠাকাল 1999। ব্যাংকের নাম এক্সিম অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠাকাল 1999 সাল। ব্যাংকের নাম বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠাকাল 1998। ব্যাংকের নাম মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠাকাল 1999। তথ্যকণিকা লোগোতে লেখা আছে ইউ ক্যান ব্যাংক অন আস। ব্যাংকের নাম ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠাকাল 1999। ব্যাংকের নাম দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠাকাল 1999। ব্যাংকের নাম ব্যাংক এশিয়া লিমিটেড। প্রতিষ্ঠাকাল 1999। তথ্যকণিকা বাংলাদেশের প্রথম এজেন্ট ব্যাংকিং প্রবর্তন করে। ব্যাংকের নাম দি ট্রাস্ট ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠাকাল 1999 সাল। তথ্যকণিকা বাংলাদেশের আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক পরিচালিত। ব্যাংকের নাম শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠাকাল 2001। ব্যাংকের নাম যমুনা ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠাকাল 2001। ব্যাংকের নাম ব্র্যাক ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠাকাল 2001। ব্যাংকের নাম এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠাকাল 2013 সাল। ব্যাংকের নাম সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠাকাল 2013। ব্যাংকের নাম ইউনিয়ন ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠাকাল 2013। ব্যাংকের নাম মেঘনা ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠাকাল 2013। ব্যাংকের নাম মিডল্যান্ড ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠাকাল 2013। ব্যাংকের নাম পদ্মা ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠাকাল 2013। তথ্যকণিকা 2013 সালে দি ফার্মার্স ব্যাংক লিমিটেড নামে যাত্রা শুরু করে। 29 জানুয়ারি 2019 পদ্মা ব্যাংক লিমিটেড নামে রূপান্তরিত হয়। ব্যাংকের নাম এনআরবি ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠাকাল 2013। ব্যাংকের নাম মধুমতি ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠাকাল 2013। ব্যাংকের নাম এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠাকাল 2013। ব্যাংকের নাম সীমান্ত ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠাকাল 2016। তথ্যকণিকা বর্ডার গার্ড বাংলাদেশ এর সদস্যদের আর্থিক সেবার জন্য। ব্যাংকের নাম কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড। প্রতিষ্ঠাকাল 2018। তথ্যকণিকা বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট কর্তৃক পরিচালিত হয়। বিদেশি বাণিজ্যিক ব্যাংক ফরেন কমার্শিয়াল ব্যাংকস। ব্যাংকের নাম স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক লিমিটেড। এদেশের কার্যক্রম শুরু হয় 1905 সালে। তথ্যকণিকা বাংলাদেশের প্রথম বিদেশি ব্যাংক বাংলাদেশে প্রথম টেলি ব্যাংকিং ব্যবস্থা চালু করে। 2002 সালে স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ANZ গ্রিনলেস ব্যাংকের নাম একত্রীকরণ প্রক্রিয়া সম্পন্ন হয়। ANZ গ্রিনলেস বাংলাদেশে প্রথম মাস্টার কার্ড চালু করে। ব্যাংকের নাম হাবিব ব্যাংক। এদেশে কার্যক্রম শুরু 1976 সাল। ব্যাংকের নাম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এদেশে কার্যক্রম শুরু 1976 সালে। ব্যাংকের নাম কমার্শিয়াল ব্যাংক অফ সিলন লিমিটেড।
এদেশে কার্যক্রম শুরু 2003 সালে। ব্যাংকের নাম ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান লিমিটেড। এদেশে কার্যক্রম শুরু 1995 সালে। ব্যাংকের নাম সিটি ব্যাংক এন.এ। এদেশে কার্যক্রম শুরু 1995 সালে। ব্যাংকের নাম উরি ব্যাংক। এদেশে কার্যক্রম শুরু 1996 সালে। ব্যাংকের নাম হংকং সাংহাই ব্যাংকিং কর্পোরেশন লিমিটেড HSBC। এদেশে কার্যক্রম শুরু 1996 সালে। ব্যাংকের নাম ব্যাংক আল ফলাহ লিমিটেড। এদেশে কার্যক্রম শুরু 2005 সালে। ব্যাসেল বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের সমন্বয়ে গঠিত একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান। ব্যাংক অফ ইন্টারন্যাশনাল সেটেলমেন্টস BIS এর সদর দপ্তর সুইজারল্যান্ড ব্যাসেল শহরের নামানুসারে ব্যাংকিং খাতের আন্তর্জাতিক বিধানকে ব্যাসেল বলা হয়। প্রথম পর্যায়ে প্রণীত বিধান ব্যাসেল 1, দ্বিতীয় পর্যায়ের ব্যাসেল 2 এবং তৃতীয় পর্যায়ের বিধান ব্যাসেল 3 নামে পরিচিত। বাংলাদেশে 1996 সাল থেকে ব্যাসেল 1, 2010 সালের জানুয়ারি থেকে ব্যাসেল 2 এবং 2015 সালের 1 জানুয়ারি থেকে ব্যাসেল 3 বাস্তবায়ন শুরু হয়। ব্যাসেল 2 বাস্তবায়নে প্রত্যেক তফসিলি ব্যাংককে তারা ঝুঁকি সম্পদের 10% অথবা 400 কোটি টাকা এই দুইয়ের মধ্যে যেটি বেশি ন্যূনতম সে পরিমাণ মূলধন সংরক্ষণ অর্থাৎ যা পরিশোধিত মূলধন নামে পরিচিত করার নির্দেশনা দেয়া হয়। ব্যাসেল 2 এর সাথে ব্যাসেল 3 প্রধান পার্থক্য হল ব্যাসেল 3 বাস্তবায়নে প্রত্যেক তফসিলি ব্যাংকে 2019 সাল নাগাদ ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীত মূলধন সংরক্ষণের অনুপাত অর্থাৎ ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেটস রেশিও CRAR বাড়িয়ে 12.50% এ উন্নতি করতে হবে। ক্যামেল রেটিং আর্থিক খাত সংস্কার কর্মসূচির আওতায় তফসিলি ব্যাংকসমূহের কার্যক্রম ও সার্বিক আর্থিক অবস্থা মূল্যায়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক আন্তর্জাতিকভাবে স্বীকৃতি CAMELS ক্যামেলস রেটিং পদ্ধতি প্রবর্তন করে। এই পদ্ধতির মাধ্যমে বাংলাদেশ ব্যাংক সমস্যা সংকুল ব্যাংকসমূহকে চিহ্নিত করে এতে কার্যক্রম সতর্কতার সাথে পর্যবেক্ষণ করে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। CAMELS পদ্ধতিতে প্রত্যেকটি ব্যাংকের মূলধন, ক্যাপিটাল, সম্পদ, অ্যাসেটস, ব্যবস্থাপনা, ম্যানেজমেন্ট, আয়, আর্নিং, তারল্য, লিকুইডিটি এবং বাজার ঝুঁকির প্রতি সংবেদনশীলতা সেন্সিটিভিটি টু মার্কেট রিস্ক বিবেচনার মাধ্যমে রেটিং করা হয়। বিবেচ্য বিষয়গুলোর ইংরেজি শব্দের প্রথম অক্ষরে নিয়ে উচ্চারণ করা হয় ক্যামেলস রেটিং CAMELS। অতালিকাভুক্ত ব্যাংক নন শিডিউল ব্যাংক বাংলাদেশে 6টি অতালিকামূলক ব্যাংক আছে যথা ব্যাংকের নাম আনসার ভিডিবি উন্নয়ন ব্যাংক, প্রতিষ্ঠাকাল 1995। ব্যাংকের নাম কর্মসংস্থান ব্যাংক, প্রতিষ্ঠাকাল 1998। তথ্যকণিকা আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য ঋণ দেয়া। ব্যাংকের নাম জুবিলী ব্যাংক, প্রতিষ্ঠাকাল 1913। তথ্যকণিকা 1988 সালে বাণিজ্যিক ব্যাংকে রূপান্তরিত হয়। ব্যাংকের নাম পল্লী সঞ্চয় ব্যাংক, প্রতিষ্ঠাকাল 2014 সাল। ব্যাংকের নাম গ্রামীণ ব্যাংক, প্রতিষ্ঠাকাল 1983 সাল। গ্রামীণ ব্যাংক চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলাধীন জোবরা গ্রামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি অধ্যাপক মোহাম্মদ ইউনুস কর্তৃক 1976 সালে চালু করা পল্লী ব্যাংকিংয়ের একটি পাইলট প্রকল্প থেকে গ্রামীণ ব্যাংকের উৎপত্তি। প্রকল্প থেকে প্রথম ক্ষুদ্র ঋণ গ্রহীতা ছিলেন দরিদ্র গৃহবধূ সুফিয়া বেগম। 1983 সালের 2 অক্টোবর গ্রামীণ ব্যাংক আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। গ্রামীণ ব্যাংক গ্রামের ভূমিহীন ও দরিদ্র জনসাধারণকে সাহায্য করে। বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীকে জামানত ছাড়া ঋণ অর্থাৎ ক্ষুদ্র ঋণ দিয়ে ব্যাংকটি দেশে বিদেশে সুনাম কুড়িয়েছে। মোহাম্মদ ইউনুস ও গ্রামীণ ব্যাংক যৌথভাবে 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে। তিনি 2006 সালের 10 ডিসেম্বর নরওয়ের রাজধানী অসলোতে নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করেন। গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম মালয়েশিয়ায় চালু হয়। ডক্টর মোহাম্মদ ইউনুস জন্ম 1940 সালে চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় পাথুয়া গ্রামে। অবদান ক্ষুদ্র ঋণ ও সামাজিক ব্যবসা ধারণার প্রবর্তক।
ইউনূসের সামাজিক ব্যবসা বাংলাদেশের গণ্ডি পেরিয়ে আলবেনিয়া, ব্রাজিল, কলম্বিয়া, কোস্টারিকা, হাইতি, ভারত, তিউনিসিয়া এবং উগান্ডা বিস্তৃত হয়েছে। গ্রন্থ: দরিদ্রহীন বিশ্বের অভিমুখে, আত্মজীবনীমূলক, ব্যাংকার টু দ্য পুয়ার। পুরস্কার: ম্যাগসেসে পুরস্কার 1984 সাল, স্বাধীনতা দিবস পদক 1987 সাল, আগা খান পুরস্কার 1989 সাল, মহাত্মা গান্ধী পুরস্কার 2000 সাল, নোবেল পুরস্কার 2006 সাল, প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম 2009 সাল, যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডেল 2010 সাল ইত্যাদি। নোবেল পুরস্কার প্রাপ্তির দিক থেকে তিনি প্রথম বাংলাদেশি, তৃতীয় বাঙালি ও উপমহাদেশের অষ্টম এবং 41তম এশীয়। তিনি শান্তিতে নোবেল জয়ী দ্বিতীয় দক্ষিণ এশীয় ব্যক্তি। বাণিজ্য মন্ত্রণালয়: বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর বা সংস্থা। বাংলাদেশ ট্যারিফ কমিশন। এর প্রধান কাজ দেশীয় শিল্পের স্বার্থ সংরক্ষণ। ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, টিসিবি, সংক্ষেপে টিসিবি, বাজার মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে নির্ধারিত কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যের আপৎকালীন মজুত অর্থাৎ বাফার স্টক গড়ে তোলে এবং সাশ্রয়ী মূল্যে ভোক্তা সাধনের মাঝে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করে। 6 এপ্রিল 2009 বহুল প্রতীক্ষিত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 প্রণীত হয়। যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মস নিবন্ধক। আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর। ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কন্ট্রোল ডিপার্টমেন্ট বাণিজ্য সহজীকরণ ও সম্প্রসারণে সরকারি নিয়ন্ত্রক সংস্থা হিসেবে কাজ করে। রপ্তানি উন্নয়ন ব্যুরো, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, ইপিবি। রপ্তানি বাণিজ্যে বিশেষ অবদানের জন্য দেশের শীর্ষ ব্যবসায়ীদের বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি অর্থাৎ কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পারসন সিআইপি ঘোষণা করে সরকার। বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট অর্থাৎ বিএফটিআই। বিজনেস প্রমোশন কাউন্সিল। দি ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ, আইসিএমএবি। দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ বাংলাদেশ, আইসিএবি। বাংলাদেশে হিসাবরক্ষণ ক্ষেত্রে সর্বোচ্চ পেশাগত ডিগ্রি সিএ অর্থাৎ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট প্রদান করে আইসিএবি। দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ, সংক্ষেপে আইসিএসবি। বাংলাদেশ চা বোর্ড অর্থাৎ বাংলাদেশ টি বোর্ড এর কার্যালয় চট্টগ্রাম জেলার নাসিরাবাদে অবস্থিত। বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট অর্থাৎ বাংলাদেশ টি রিসার্চ ইনস্টিটিউট বিটিআরআই বাংলাদেশের চা বোর্ডের একটি অঙ্গ প্রতিষ্ঠান। এটি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে অবস্থিত। বাংলাদেশ চা বোর্ড কর্তৃক পরিচালিত টি রিসোর্ট অ্যান্ড মিউজিয়াম শ্রীমঙ্গলে অবস্থিত। ব্যবসায়ীদের সংগঠন, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, সংক্ষেপে এফবিসিসিআই। বাংলাদেশের শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিত্বকারী শীর্ষ সংগঠন। ফেডারেশনের 3 ধরনের সদস্য রয়েছে: 1. চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। 2. শিল্প ও বণিক সমিতিসমূহ অর্থাৎ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অ্যাসোসিয়েশনস। 3. যৌথ চেম্বার অর্থাৎ জয়েন্ট চেম্বার, বিদেশি কোম্পানিসমূহের সাথে গঠিত। ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অর্থাৎ ডিসিসিআই ঢাকার ব্যবসায়ীদের সবচেয়ে পুরনো ও বড় সংগঠন। চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, সংক্ষেপে সিসিআই অর্থাৎ দ্য চিটাগং চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কর্তৃক চট্টগ্রামের আগ্রাবাদে নির্মিত হয় দেশের প্রথম ওয়ার্ল্ড ট্রেড সেন্টার চট্টগ্রাম। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশনস অব বাংলাদেশ, সংক্ষেপে রিহ্যাব, হলো দেশের বেসরকারি আবাসন ব্যবসায়ীদের সরকার স্বীকৃত একমাত্র প্রতিনিধিত্বশীল সংগঠন। বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স
অ্যাসোসিয়েশন, সংক্ষেপে BGMEA, পোশাক রপ্তানি খাতের শীর্ষ ব্যবসায়িক সংগঠন। বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, সংক্ষেপে BKMEA, বাংলাদেশ নিটওয়্যার নির্মাতাদের একটি ট্রেড সংগঠন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস, সংক্ষেপে বেসিস, বাংলাদেশের সফটওয়্যার ও তথ্য প্রযুক্তি ব্যবসা প্রতিষ্ঠানসমূহের একটি সংস্থা যা জাতীয়ভাবে সফটওয়্যার ও তথ্য প্রযুক্তির বিশ্ববাজারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। এটি 1997 সালে প্রতিষ্ঠিত হয়। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, মন্ত্রণালয়টির অধীনস্থ সংস্থা বা দপ্তরসমূহ নিম্নরূপ: শ্রম অধিদপ্তর, বাংলাদেশ শ্রম আইন 2006 সংশোধিত 2013 প্রবর্তনের মাধ্যমে বাংলাদেশে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন গঠনের অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়। ট্রেড ইউনিয়ন হল শ্রমিকের স্বার্থ রক্ষা, শ্রমিক ও মালিকের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং শ্রমিকদের পেশাগত জীবনমান উন্নয়নে একটি আইন স্বীকৃতি সংগঠন। যে ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানে একটি মাত্র ট্রেড ইউনিয়ন থাকবে, সেক্ষেত্রে উক্ত প্রতিষ্ঠানের জন্য ট্রেড ইউনিয়নটি যৌথ দর কষাকষি প্রতিনিধি অর্থাৎ কালেকটিভ বার্গেনিং এজেন্ট CBA বলে গণ্য হবে। যে ক্ষেত্রে কোন প্রতিষ্ঠানে একাধিক ট্রেড ইউনিয়ন থাকবে, সেক্ষেত্রে ইউনিয়ন সমূহ নিজেদের মধ্যে নির্বাচন কমিশনার নিয়োগপূর্বক CBA নির্বাচনের ব্যবস্থা করবে, অথবা কোন ট্রেড ইউনিয়ন বা মালিক শ্রম পরিচালকের CBA নির্বাচনের আবেদন করলে শ্রম পরিচালক গোপন ভোটের মাধ্যমে একটি ট্রেড ইউনিয়নকে CBA ঘোষণা করবে। চাইল্ড লেবার ইউনিট, শ্রম আইন 2006 অনুযায়ী যে শিশুর বয়স 14 বছর পূর্ণ হয়নি তাকে কারখানায় নিয়োগ দেওয়া যাবে না, কিন্তু 14 বছর পূর্ণ হয়েছে কিন্তু 18 বছর পূর্ণ হয়নি তাদের শর্ত সাপেক্ষে নিয়োগ করা যাবে। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বৈদেশিক কর্মসংস্থান ক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব প্রদান করে 4 দলীয় জোট সরকার 2001 সালের 20 ডিসেম্বর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান নামে পৃথক মন্ত্রণালয় স্থাপন করে। মন্ত্রণালয়টির অধীনস্থ সংস্থা বা দপ্তরসমূহ নিম্নরূপ: ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড অর্থাৎ ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ড,